আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই 7 দিন অনেক কষ্টে কেটেছে আমার, তাই সারা দিন আজ তোমার সাথে থাকবো, তোমার সাথে সময় কাটাবো। প্লিজ তুমি না করো না। আচ্ছা আমার পিচ্ছি বউ, তোমার যতক্ষণ মন চায় আমার সাথে থাকো, তবে এখন কোথায় যাবে? আজ সারা দিন তোমার হাত ধরে এই পার্ক কয়েকটার নাম বললো, এগুলোতে ঘুরবো। আচ্ছা তাহলে চলো। তারপর তারা একে অপরের হাত ধরে পার্কে ঘুরতে লাগলো, আর ভবিষ্যতে কি করবে না করবে তা নিয়ে তারা নানা রকমের গল্প করতে লাগলো। এইভাবে বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে বাড়ির দিকে ফিরতে যাবে, তখনই আদিলা বলল, শুভ ওই যে দেখো ওইখানে একটা ফুচকা দোকান। কি হয়েছে তাতে? কিছু না। শুভ তখন আদিলাকে কোলে নিয়ে বলল, আমার পরিটা কি রাগ করেছে আমার ওপর? হ্যাঁ, আমার পরিটা রাগ করেছে একদম ভালো লাগে না, পেতনির মতো দেখা যায় আমার পিচ্চিটাকে। পিচ্চিটা বুঝি ফুচকা খেতে মন চাইছে, আমি আজ নিজ হাতে আমার পরিটাকে ফুচকা খাওয়াবো। শুভর কথা শুনে আদিলা তার গালে ছোট্ট একটা কিস করে। এই কি করলে? কিস করলে কেন এখন? আমার জানুটা যে আমার মনের কথা বুঝে যায়, আমি ফুচকার দোকান দেখার সাথে সাথে এই জন্য তোমাকে বলেছিলাম যাতে তুমি নিজ হাতে আমাকে ফুচকা খাওয়ায় দাও, আর সেটি তুমি আগেই বললে, তাই অগ্রিম একটা কিস দিলাম। অতঃপর শুভ আদিলাকে কোলে নিয়ে ফুচকা দোকানে যায়। হ্যাঁ বাবা, 2 প্লেট ফুচকা দেন তো। তবে চোখের ইশারায় ফুচকাওয়ালাকে কি যেন বলে। আচ্ছা ম্যাডাম, আপনারা বেঞ্চে গিয়ে বসেন। অতঃপর তারা বেঞ্চে বসতেই ফুচকাওয়ালাও ফুচকা নিয়ে সামনে আসলো। এই যে নেন আপনাদের ফুচকা। শুভ তখন প্লেট থেকে একটা ফুচকা নিয়ে আদিলার মুখের সামনে ধরে। আদিলা সেটি খেয়ে নেয়। অতঃপর আদিলা একটি নিয়ে শুভর মুখের সামনে ধরে, আর মনে মনে ভাবে, খাও চান্দু, বুঝবে কত মজা, কত দানে কত চাল, আমাকে পেতনি ডাকা। কি হলো আদিলা, কি ভাবছো আমাকে খাওয়াবে না? জানো তোমার হাতে ফুচকা যে কত টেস্ট লাগে। শুভর কথা শুনে আদিলার ধ্যান ভাগে। খাওয়াবো তো, এই নাও। একে একে সব খাওয়ালো। যখন আদিলা দেখলো যে শুভ ফুচকা খেয়ে কোনো রিয়াক্ট করছে না, তখন আদিলা ফুচকাওয়ালা দিকে ইশারায় কি যেন বলতো। ম্যাডাম, সবচেয়ে বেশি করে দিয়েছি। ফুচকাওয়ালার কথা শুনে আদিলা মন খারাপ করে ফেলে। সে তার প্ল্যানটা সাকসেসফুল হতেই পারে নাই, এই জন্য। আমার জানুটার আবার কি হলো, প্ল্যান সাকসেস হয় নাই এই জন্য বুঝি মন খারাপ? তুমি কি ভাবছো ফুচকায় ঝাল বেশি দিলে আমি খেতে পারবো না? আমি অনেক ঝাল খেতে পারি। আমি তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তখন তুমি আমাকে পেতনি ডাকছিলে, তার জন্য ভাবছিলাম তোমাকে আরো বেশি ঝাল খাইয়ে কষ্ট দেব, অতঃপর গল্পের নায়িকার মতো আমার গোলাপি ঠোঁটের ছোঁয়া দিয়ে তোমার ঝাল কমিয়ে দেব। একটাও পেলাম না, তার জন্য মন খারাপ। আচ্ছা আসো, তোমার একটা আশা পূরণ করি। শুভ আদিলার কোমর ধরে টান দিয়ে 4 ঠোঁট এক করে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এইবার খুশি তো? আদিলা, তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকু ভালোবাসো জানি না, তবে তোমার সাথে যদি আমি বিয়ের আগেই রুম ডেট করতে চাই, তুমি কি রাজি হবে? একবার কেন, 1000 বার তোমার সাথে বিয়ের আগেই রুম ডেট করতে আমি রাজি আছি। এত ভালোবাসো আমাকে? ধরো যদি আমি তোমার সাথে রুম ডেট করার পর তোমাকে ছেড়ে দিই? তোমার প্রতি আমার সীমাহীন বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনোই ছেড়ে দিবে না, এই বিশ্বাস নিয়েই তোমার হাতটা ধরেছি আমি। ধরো কখনো আমি তোমার থেকে সুন্দরী কোনো মেয়ে পেয়ে তোমাকে ছেড়ে দিলাম, তখন তুমি কি করবে? সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাব। না আদিলা, এমন কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কখনো তোমাকে ছেড়ে দেবো না মরার আগে পর্যন্ত। তোমার এই হাতটা শক্ত করে ধরে থাকবো। এই বলে আদিলাকে বুকের সাথে জড়িয়ে দেয়। কিছুক্ষণ পর আদিলাকে বলল, চলো এবার বাসার দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসছে। আগে তাহলে একটা পাপ্পি দাও। শুভ আদিলার কপালে একটা পাপ্পি দেয়। অতঃপর তারা দুজন তাদের গন্তব্যে রওনা হয়। আদিলা বাড়ি এসে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ পড়তে বসে। অতঃপর রাতে ডিনারের সময় তারা সকলে একসাথে খেতে বসে। তখন তার পিতা প্রশ্ন করে বসে, আদিলা, ছেলেটি কে, কি তার পরিচয়? কোন ছেলেটি বাবা? যার সাথে আজ সারাদিন ঘোরাফেরা করছো? ও, সে আমার ফ্রেন্ড। শুধু কি ফ্রেন্ড? তাহলে এগুলো কি মোবাইল থেকে তাদের রোমান্টিক মুহূর্তের কিছু ফটো দেখায়? সরি বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, যদিও ছেলেটি গরিব। দেখো আদিলা, আমি ভালোভাবে তোমাকে বলছি, তুমি তাকে ভুলে যাও। আমি তোমাদের সম্পর্ক কিছুতেই মেনে নিব না। আমার পক্ষে তাকে ভোলা সম্ভব নয়। আমি তাকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস?
তোর আজ থেকে কলেজে যাওয়া বন্ধ। 3 দিন পর আমার বন্ধু লন্ডন থেকে আসবে, তখন তার ছেলের সাথে তোকে বিয়ে দেব। তখন দেখব তোদের ভালোবাসা কোথা থেকে থাকে। এই বলে আদিলাকে একটা ঘরে বন্ধ করে দেয়। এদিকে শুভ আদিলাকে রাতে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ। এই কথাই বলতে থাকে। শুভ তার কথা চিন্তা করতে থাকে। আমার আদিলা কিছু হবে না তো? ফোন কেন তুলছে না? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তার স্কুলে গিয়ে আদিলা যেন অপেক্ষা করতে থাকে, কিন্তু তার অপেক্ষায় রয়ে যায়। আদিলা আর আসে না। সে আসবে বা কীভাবে? সে তো ঘরে বন্দি আছে। এদিকে আদিলা তার খাওয়া দাওয়া বাদ দেয়। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। এতে শুভ অনেকটাই ভেঙে পড়ে। আদিলার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না বলে অতঃপর শুভ কোনো সন্ধান না পেয়ে আদিলার বান্ধবী মায়ের কাছে যায়। মায়া, তুমি কি আদিলার খবর কিছু জানো? সে কোথায়? না তো, 2 দিন ধরে ফোন করছি, তুলছেই না। আমার তার বাড়ি যাওয়ার সুযোগ হচ্ছে না। আর তোমার শরীরের এই অবস্থা কেন? জীবনে দেখলাম 2টা পাগল, আদিলার অবস্থা দেখলাম, আর এখন তোমার। আল্লাহ না করুক যদি তোমাদের মাঝে কারো কিছু হয়ে যায়, তখন তোমাদের যে কি হবে। প্লিজ এগুলো বাদ দাও, আগে আমার আদিলার খবরটা আমাকে দাও প্লিজ। আমি তো তার খোঁজ জানি না, তবে চলো দেখি, তার বাসায় যাই। অতঃপর তার আদিলার বাসার দিকে রওনা হয়। তারপর কিছু দূর যাওয়ার পর মায়া বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে গিয়ে দেখছি। আচ্ছা। তারপর মায়া ভিতরে গিয়ে আদিলার মাকে আদিলার কথা জিজ্ঞেস করতেই, আন্টি, আদিলা কোথায়? 3 দিন ধরে সে কলেজে যাচ্ছে না। আচ্ছা আন্টি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি তাকে কোথাও নিয়ে যাব না। অতঃপর আদিলার মা মায়ের কাছে চাবি দেয়। মায়া চাবি নিয়ে তালা খুলে ভিতরে ঢোকে, দেখতে পায় আদিলা উপর হয়ে শুয়ে আছে। তোরা যখন এতই একজন অন্যজনকে ভালোবাসিস, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করে নে। একজন তো ঘরের মধ্যে বন্দি অবস্থায় কষ্ট পাচ্ছে, আরেকজন তো প্রায় আধমরাই হয়ে গেছে। হঠাৎ এমন কথা শুনে আদিলা চমকে ওঠে আর পিছনে তাকায়। মায়াকে দেখে শোয়া থেকে উঠে দৌড়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্লিজ মায়া, তুই আমাকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দে। আমি যে আর পারছি না। বাবা কালই আমার বিয়ে ঠিক করেছে তার বন্ধুর ছেলের সাথে। তুই আমাকে নিয়ে যা, আমি শুভকে ছাড়া বাঁচবো না। মেয়ে মানুষ কিভাবে তোকে নিয়ে যাব? আর আন্টিকেও কথা দিয়েছি, যা বলার তুই শুভকে বল। তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। এই ফোন শুভর কাছে কল দে। বলো মায়া, আদিলা কি আছে ওখানে, কি করছে? ও একটা বার তাকে ফোন করতে বলো না। আমি যে তাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ মায়া, দাও না। তখনই শুভ মোবাইলে কান্নার আওয়াজ শুনতে পাই। আদিলা কেঁদে কেঁদে বলতে থাকে, তুমি আমাকে নিয়ে যাও, আমার বাবা আমাকে ঘরে আটকে রেখেছে, কালই আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে আজ রাতেই নিয়ে যাবে, তা না হলে আমি আত্মহত্যা করব। তুমি এমন কথা বলো না আদিলা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ফোনটা মায়ের কাছে দাও। বলো। তোমার কাছে কি আদিলা রুমে চাবি দিয়েছে নাকি তাদের কাছেই রেখেছে? আমার কাছেই কেন? এক কাজ করো, তুমি চাবিটায় কিছু ফটো নিয়ে আসো, বাকিটা আমি পরে দেখছি। আচ্ছা। আদিলের কাছে ফোন দাও। বলো শুভ। তুমি আজ রেডি থাকো, আমরা আজ পালাবো। আচ্ছা, আমি রেডি হয়ে তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা তাহলে ফোন রাখলাম। এই শোনো। বলো। উম্মুয়া, উম্মুয়া। অতঃপর ফোনটা রেখে মায়া সেখান থেকে চলে আসে। রাতে শুভ তাদের বাসায় পিছনের পাইপ দিয়ে ওঠে। আদিলার রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে ডাকে। আদিলা শুভকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে। আদিলা, এখন এমন করো না, চুমু খাওয়ার অনেক সময় পাবে। এখন আমাদের বের হতে হবে, না হলে তোমার বাবা মার কাছে ধরা পড়ে যাব। তখন তোমাকে চিরজীবনের জন্য হারাতে হবে। তোমাকে আমি হারাতে পারবো না। ধুর, মজাটাই নষ্ট করে দিলে। তাহলে কিন্তু পরে এর সুদে আসলে নিব। আরে বাবা, তুমি যেভাবে মন চায় সেভাবে নিও, সমস্যা নেই। এখন চলো তো। অতঃপর সেখান থেকে বের হয়ে তারা একটা বাসে ওঠে। পরে আর বাস তাদের চট্টগ্রামে নামিয়ে দেয়। এখন একটা বাসা ভাড়া নিতে হবে আর আমাদের বিয়ে করে ফেলতে হবে। আচ্ছা চলো, আগে বিয়ের কাজটা সেরে ফেলি, পরে বাসা খুঁজবো। চলো। অতঃপর তারা একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেয়। তারপর একটা বাসা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর একটা বাসাও পেয়ে যায় তারা। তারপরে বাসার রুম গোছগাছ করতে করতে রাত হয়ে যায়। পরে তারা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আদিলা আয়নার সামনে বসে পড়ে। কি করছো এখন? আমার জানুটার জন্য সাজতেছি। তুমি তো এমনিই সুন্দর। তা বললে কি আর হয়? আজ না আমাদের বাসর রাত। এখন এগুলো বাদ দাও, সারাদিন আমাদের উপরে অনেক পরিশ্রম গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ঘুমোলাম। চিন্তা করো না, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত ক্লান্তি দূর করে দেব। এই বলে আদিলা শুভর কাছে এসে তার বুকের উপরে শুয়ে পড়ে।
শুভ দুই ঠোঁট তার দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয় আদিলা। শুভ, এখন তো আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা সারা জীবন সুখ দুঃখ ভাগ করে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। তবে তুমি এখন একটা চাকরি দেখো। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে কিছুদিন চলে যাবে। যদি তোমার একটা চাকরি হয় তাহলে আমাদের সুখ শান্তি দেখে কে? আচ্ছা, কাল সকালে চাকরির খোঁজে বের হব, এখন ঘুমাও। কি বললা? আজ আমাদের বাসর রাত, এত তাড়াতাড়ি কেন আমি তোমাকে আদর করব? তারপর না হয় ঘুম। তখন আদিলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার অতল সাগরে সাঁতার কাটতে থাকে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে চাকরি খুঁজতে যায়, কিন্তু সারাদিন ঘোরাফেরা করে কোথাও চাকরি পায় না শুভ। এইভাবে কিছুদিন ঘোরাঘুরি করার পর চাকরিটাও হয়ে যায়। তখনই তাদের সংসারে সুখে শান্তিতে ভরে ওঠে। 1 বছর পরে তাদের কোল আলোকিত করে একটি ছেলে সন্তান হয়, তার নাম রাখে আদনান। তখনই তানজিলা বলে ওঠে, ভাইয়া, তোমার গল্প শুনে মনে হলো তোমাদের সংসার সুখে ভরপুর ছিল, তো পৃথক হওয়ার কারণ কি? শুভ আবার বলতে শুরু করলো, যখন আমাদের আদনানের 1 বছর বয়স হয় তখন আমি যে অফিসে কাজ করতাম তার মালিক একদিন আমাকে ডেকে বলে 10 দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবে 10 জন লোক নিয়ে। তখন আমি বাসায় এসে আদিলাকে ঘুরতে যাওয়ার কথা বলি। সে আমাকে যেতে বলে, সে তো আর জানতো না আমার এই ঘুরতে যাওয়ায় তার ভালোবাসার মধ্যে কাল হয়ে দাঁড়াবে। পরদিন শুভ তার জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠে বসে। একে একে সবাই গাড়িতে ওঠে, কিন্তু একটা সিট শুভর পাশে খালি থাকে। কিছুক্ষণ পরে একটা সুন্দরী মেয়ে এসে শুভর পাশের সিটে বসে পড়ে, কিন্তু শুভ সেই মেয়েটিকে কখনো তাদের অফিসে দেখেনি। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দেয়। শুভ একবার তাকিয়ে আর চোখ ফেরাতে পারে না। মেয়েটি তার আদিলার থেকেও বহু গুণে সুন্দরী বলে। এই যে মিস্টার, এভাবে তাকিয়ে থাকেন না, প্রেমে পড়ে যাবেন। মেয়েটির কথায় শুভ লজ্জা পায়, তাই মাথা নিচ করে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি বলে উঠল, এই যে মিস্টার শুভ, তখন তো খুব মজা নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, এখন একটা কথাও বলছেন না যে? কথা বলবেন না আমার প্রেমে পড়ে যাবেন বলে? আপনি বিবাহিত, সেটি আমি জানি। মেয়েটি এই কথাগুলো কোন নিয়তে বলছে কে জানে। না, এমনি কথা বলছিলাম না। তো আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখিনি আমাদের অফিসে। আমি কে সেটা আস্তে আস্তে জেনে যাবেন, তবে এতটুকু জেনে রাখেন, আমার নাম তানিয়া। আমি আপনাদের অফিসে কাজ করি, সেটা বাড়ি থেকে কিছু সমস্যার কারণে আসতে পারি না। পরে তারা আরও কিছুক্ষণ গল্প করে একদম ঘনিষ্ঠ হয়ে যায়। কিছুক্ষণ পর তানিয়া বলল, তারপর তানিয়া শুভর কাঁধে মাথা রাখে, আর শুভ তানিয়ার গোলাপির মতো ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে শুভ তার ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়ে যায় শুভ বুঝতেই পারে না। হঠাৎ করে শুভ তানিয়ার ঠোঁটে আলতো করে একটা কিস দিয়ে বসে। এতে তানিয়ার ঘুম ভেঙে যায়। তুমি এটা কি করলে শুভ? তুমি না বিবাহিত? সরি, আমি আসলে বুঝতে পারিনি। তোমার এই মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে কিস করে ফেলেছি বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে। শুভ মনে মনে চিন্তা করতে থাকে, এটা আমি কি করলাম? কেন আমি তানিয়াকে কিস করলাম? আমি কি তানিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? এই যে মিস্টার, মন খারাপ হয়ে গেছে, আমি এগুলো বুঝি। এই বয়সে একটু একটু এরকম হবেই, তাতে মন খারাপ করার কি আছে শুভ? আমার দিকে তাকাও। শুভ লজ্জা মাখা মুখে তানিয়ার দিকে তাকাতেই তানিয়ার শুভ দুই ঠোঁট নিজে দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে তানিয়া হাঁপাতে হাঁপাতে বলল, কেমন দিলাম? তখন চুরি করে আমার ঠোঁটে কিস করছো, এখন প্রকাশ্যে দিয়ে দিলাম, যাতে আমারে কিস করলে আর চুরি করে না করো। শুভ কোনো কথা বলতে পারে না। তানিয়ার ব্যবহারে যেন শুভ বাকশক্তি হারিয়ে ফেলেছে। এই শুভ, কথা বলছো না কেন? আবার দিতে হবে নাকি? এই না না না, তানিয়া একটা কথা বলবো। বলো, কি বলবে? তখন আমি না হয় তোমার মায়ের পরে তোমাকে কিস করেছিলাম, কিন্তু তুমি আমাকে কিস করলে কেন? তুমি তো জানো আমি বিবাহিত। জানতাম, কিন্তু আমি তোমাকে কেন কিস করেছি তা তুমি অচিরেই জানতে পারবে। অতঃপর তারা আরও কিছুক্ষণ কথা বললো। তাদের গন্তব্যে পৌঁছে শুভ দেখতে পায় তানিয়া ও শুভ রুমটা পাশেই পড়েছে। কক্সবাজারে তারা 10 দিন থাকে। এই 10 দিনে শুভ আদিলাকে ভুলে গিয়ে তানিয়াকে ভালোবাসতে শুরু করে। এই তো সেদিনের ঘটনা। এই তানিয়া, তুমি শুধু আমাকে কিস করতে দাও, আর কিছু দাও না। কখন তোমার ভালোবাসা পাবো আমি? শুভ, তোমাকে তো বলছি আমি সতীনের সংসার করতে পারবো না। এই হয় তুমি তোমার বউকে ভুলে যাও, না হয় আমাকে ভুলে যাও। যেদিন তুমি তোমার বউকে তোমার জীবন থেকে তাড়াতে পারবে, সেদিন আমি তোমাকে আমার পরিপূর্ণ ভালোবাসা দিব। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে আদিলাকে তাড়িয়ে দেবো, তখন তোমার ভালোবাসা আমাকে দেবে তো? দেব। আচ্ছা চলো, আমাদের গাড়ি রেডি, এখন চলো যাবো। চলো। পরে তারা সেখান থেকে চলে যায়। অতঃপর যে যার বাড়িতে চলে যায়। শুভ বাড়ি আসতে আদিলা তাকে জড়িয়ে ধরে শাড়ির আঁচল দিয়ে শুভর মুখের ঘাম মুছে দেয়।
এই, এত ঢং দেখাতে হবে না, বাসে ফ্যান আছে। তুমি এমন কথা কেন বলছো শুভ? তোমার শরীর খারাপ? তোমাকে এত আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি শিশু না, সব বুঝি। যাও, সামনে থেকে যাও, তোমার কাজ করো না। শুভ ধমক শুনে আদিলা সেখান থেকে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। এইভাবে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আদিলার সাথে ঝগড়া চলতেই থাকে। একদিনের ঘটনা, আদিলা শুভর এমন বিহেভ করা সহ্য করতে পারে না। রাতের বেলায় আদিলা শুভর পা জড়িয়ে ধরে বলে, কেন তুমি এমন করছো আমার সাথে? যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, তার জন্য আমাকে এইভাবে কষ্ট দিও না। আমি তোমার কষ্ট দেওয়া সহ্য করতে পারি না। তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? তোকে এখন আর আমার ভালো লাগে না, তোকে আমার আর জীবনে চাই না। না শুভ, এমন করো না। আমাদের আদনানের মুখের দিকে তাকিয়ে হলেও আমার প্রতি রহম করো। চুপ, একদম চুপ। তোকে এখান থেকে আর ভালো লাগছে না বললাম না? তোকে তো এত কষ্ট দিচ্ছি, তুই যাস না কেন? চলে যা তুই। চুপ, একদম চুপ। তখনই শুভর মোবাইলে ফোন আসে। হ্যালো জানু, কি করছো? এই তো জানো, তোমার কথাই চিন্তা করতেছিলাম। তুমি আমাকে ভালোবাসা দেবে না? আমি কি বলেছি জানো, তোমার মনে নেই? এদিকে আদিলা এসে শুভর পা ধরে বলে, এমন করো না শুভ, তোমার চাহিদা পূরণ করতে হলে আমার সাথে করো। আমি তোমার বউ, তুমি যখন চাইবে আমি তখনই রাজি। তবুও এমন করো না। আমি থাকতে কখনো তোমাকে অন্যজনের সাথে দেখতে পারবো না। তুমি আমাকে মেরে ফেলো শুভ। তুই ভালো কথাই মনে করে দিলি, তুই না থাকলে তোর কোনো সমস্যা নেই। এই বলে শুভ আদিলা চুল ধরে মাঝরাতে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজাটা লাগিয়ে নেয়। এদিকে শুভ তানিয়ার সাথে ফোনে কথা বলছে। তখন তানিয়া বলে, জানো কি করছো তুমি? এই তো জানো, ভেজালটা দূর করলাম। এখন বলো, কখন আমাকে ভালোবাসা দেবে? কাল সকালে হোটেলে চলে এসো। পরের দিন শুভ সকালে উঠে তার ছেলে আদনানকে কাজের বুয়ার কাছে দিয়ে তানিকে দেওয়ার ঠিকানায় চলে যায়। গিয়ে যা দেখতে পায় তাতে শুভর পা থেকে মাটি সরে যায়। শুভ তা দেখে তো থমকে দাঁড়ায়। পরের দিন শুভ তানিয়া দেওয়া ঠিকানায় গিয়ে দেখতে পায় তানিয়া একটি ছেলের সাথে একই বিছানায় শুয়ে আছে। জানো দেখো, আমার আরেক জানু এসে গেছে। তুমি একটু থাকো, আমি তার সাথে কথা বলে আসি। ছি তানিয়া, ছি, তুমি এত নিকৃষ্ট, আমি জানতাম না। তুই কি নিজেই ভালো? আমি হয় আমার স্বামীর সাথে শুয়েছি আর এটা বৈধ, আর তুই কি করতে আসছিস অন্যের সাথে? ছি, তোর মতো খারাপ কোনো ছেলে এই জগতে আছে কিনা আমার জানা নেই। যে তোকে পাগলের মতো ভালোবাসে এসেছে তাকে তুই ঠকালি। আমিও ঠিক এটাই চাইছিলাম। আমি তোদের দুইজনের সুখে থাকা দেখতে পারছিলাম না। আমি একটা জিনিস ভেবে পাই না যে স্বর্ণের প্লেটে ভাত খেয়ে বড় হয়েছে, সে কত ভালোবাসলে তার মতো গরিব একটা ছেলের হাত ধরে চলে আসতে পারে। জানিস, তোকে সে অন্ধের মতো বিশ্বাস করত। তোদের সম্পর্ক নষ্ট করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। আদিলাকে তোর নামে মিথ্যে ফ্যাক ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম, যাতে আদিলা দেখে তোর সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। কিন্তু সে তোকে এতটাই অন্ধের মতো বিশ্বাস করত, কখনোই এই বিষয় নিয়ে তোকে বলেনি। তার মনে পুরোপুরি বিশ্বাস ছিল যে তুই কখনো ওই রকম করবি না। যখন আমার সমস্ত প্ল্যানে আদিলার কাছে ব্যস্ত হয় তখন আমি তোকে আমার প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করি। হ্যাঁ, তাতে তুই আমার ফাঁদে পাতিস। কেন এইভাবে আমাদেরকে আলাদা করলে? আমাকে তোমার ভালোবাসার মায়া ফেলে কি অপরাধ করেছিলাম? হ্যাঁ, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম যার জন্য আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে? শুধু তোর জন্য আমি 3টা বছর জেল খেটেছি। আমাকে জেলে আমার বাবা পর্যন্ত দেখতে আসেনি, শুধু তোর কারণে। আর দেখ তো, একে চিনতে পারিস কিনা? বিছানার উপরে শুয়ে থাকা ছেলেটাকে দেখিয়ে শুভ এতক্ষণ তার দিকে খেয়াল করেনি, ফলে চিনতে পারেনি। শুভ তার দিকে তাকাতেই চমকে ওঠে। তুমি ইমরান না? আমি ইমরান, যাকে তোর বউ কলেজে সবার সামনে আমাকে থাপ্পড় দিয়েছিল। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোদের কখনো সুখে থাকতে দিব না, কিন্তু সেটি আমার পক্ষে একা করা সম্ভব ছিল না। কিন্তু যখন আমি জানতে পারি তুই তানিয়াকে পুলিশে দিয়ে ধরিয়ে দিয়েছিস, এতে তানিয়া তো শত্রু হয়েছে। আর আমি এই সুযোগে তানিয়াকে তোদের কথা বলি। তানিয়া তোদের পৃথক করতে রাজি হয়ে যায়, আর তাতে আমি তানিয়াকে জেল থেকে ছাড়িয়ে এনে বিয়ে করে নেই। আর তোদের কিভাবে পৃথক করা যায় সেই নিয়ে ভাবতে থাকি। আমি তো তানিয়াকে আগে কখনো দেখিনি, আর তাকে কখনো আমি পুলিশে ধরিয়ে দিলাম। মনে কর, একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আয়। শুভ এক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে চিৎকারের আওয়াজ ভেসে আসলো, বাঁচাও বাঁচাও! শুভর সামনে তাকিয়ে দেখে একটা মেয়েকে 3 জনে টেনে নিয়ে যাচ্ছে। শুভ তখন তাদেরকে মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচায়। আর মেয়েটি ছিল সেই তানজিলা
যে প্রথম পর্বে পড়ে এসেছেন। অতঃপর পুলিশ দিয়ে শুভ তাদের তিনজনকে ধরিয়ে দেয়। পুলিশ যখন তাদেরকে মারধর করে তখন তারা বলে দেয় যে তাদেরকে এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য একজন বলেছিল। শালা হারামজাদারা আমার কথা বলে দেয়, তখন পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, কারণ আমি বিদেশে সুন্দরী মেয়ে প্রচার করি, কোটি কোটি টাকা কামাই করতাম। আর এখন আমার বাবাও জানতো, সেই জন্য বাবা আমাকে একবারও জেলে দেখতে যায়নি, শুধু তোর জন্য। তোর জন্য আমার কত টাকা ক্ষতি হয়েছে, এগুলো প্রতিশোধ নেওয়ার জন্য আমি এত কিছু করেছি, আরও করব। তোকে বেঁচে থাকতে দিব না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এদিকে তখনই শুভর মোবাইলে একটা মেসেজ আসে। শুভ মেসেজটা সিন করে দেখতে পায়